প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা তড়িৎচুম্বকের পার্ট 5-এর ক্লাস শিখব। এর আগের ক্লাসগুলোতে আমরা বায়ো-সাভার্ট সূত্র এবং বায়ো-সাভার্ট সূত্রের একটি প্রয়োগ জেনেছিলাম, সেটি হলো দীর্ঘ ঋজু পরিবাহী। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো বৃত্তাকার লুপ। বৃত্তাকার লুপের জন্য চুম্বক ক্ষেত্র। অর্থাৎ এখানে লিখি, বি দিয়ে লিখি, যেহেতু এ দিয়ে আমরা শিখেছিলাম দীর্ঘ ঋজু পরিবাহী, বি দিয়ে লিখছি তড়িৎবাহী বৃত্তাকার লুপের জন্য চুম্বক ক্ষেত্র। এটা নির্ণয় করব, কিন্তু তার আগে বুঝতে হবে বৃত্তাকার লুপ কি। বৃত্তাকার লুপ হচ্ছে একটা দীর্ঘ ঋজু পরিবাহীকে এরকম একটি তারকে পেঁচিয়ে বৃত্তাকার রিংয়ের আকারে পরিণত করলে, রিং মানে আংটির আকারে পরিণত করলে বা চুড়ির আকারে পরিণত করলে সেটাকে বলা হয় বৃত্তাকার লুপ। মানে এমন, ধরো এটাকে বাঁকিয়ে এরকম বৃত্তাকার রিংয়ের আকারে পরিণত করা হলো। এই রিংটির বা এই লুপটির ব্যাসার্ধ হলো ধরো এ ব্যাসার্ধ। এবার এই লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, কারেন্ট যাবে, গেলেই কি হবে, লুপের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আমরা আজকের ক্লাসে বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে সেই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা শিখব। এখন দেখো, চুম্বক ক্ষেত্র তো সব জায়গায় তৈরি হবে, অর্থাৎ লুপের মধ্যে দিয়ে প্রবাহ গেলে এখানে যেমন চুম্বক ক্ষেত্র পাবো, এখানেও পাবো, এই কেন্দ্রেও পাবো, লুপের ভিতরে যে কোনো বিন্দুতে পাবো, যেখানে খুশি চারিপাশে যেখানে খুশি বিন্দুতে চুম্বক ক্ষেত্র পাবো। কারণ আমরা পড়েছি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে পরিবাহীর চারপাশেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমাদের কিন্তু সিলেবাসের বিষয়বস্তু হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে যে চুম্বক ক্ষেত্র হয় তার দুটো মাত্র ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। কোথায়? এই কেন্দ্রে যখন আছে, অর্থাৎ বিন্দুটি কেন্দ্রে থাকলে এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত, বি কত, আর কোথায়, আর এই অক্ষের ওপর মানে এই বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত। অক্ষ বলতে কি বোঝায়? অক্ষ বলতে ওই বৃত্তাকার রিংটার কেন্দ্র দিয়ে যে সরলরেখা অঙ্কন করা যায়। যেমন বৃত্তাকার রিংটা কেমন ছিল, আরো একবার যদি আঁকি, এই ছিল বৃত্তাকার রিং, এবার ওর কেন্দ্র দিয়ে এই যে সরলরেখাটা অঙ্কন করা গেল, এটি হলো অক্ষ। এই অক্ষের ওপর যে কোনো, এটা হচ্ছে কেন্দ্র, এই অক্ষের ওপরে যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করব। বুঝে গেল? কার সাহায্যে? বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে। এখন দেখো, লুপের মধ্যে দিয়ে প্রবাহ আবার দুই দিকে ঘটতে পারে। ধরো এদিকের মধ্যে দিয়ে একরকম কারেন্ট যেতে পারে, অথবা কারেন্ট এদিকেও যেতে পারে। অর্থাৎ এই যে তড়িৎ প্রবাহের ওই মুখ, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এদিকে তড়িৎ প্রবাহের ওই মুখ ঘড়ির কাঁটার দিকে হচ্ছে। আমরা দুটো ক্ষেত্রেই শিখবো যে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হলে এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হয়, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কিভাবে পরিবর্তিত হয়, দুটোই শিখব। চলো তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু হলো তড়িৎবাহী লুপের জন্য চুম্বক ক্ষেত্র। প্রথমে আমরা এই অক্ষের ওপর বিন্দুতে বের করি, এই যে এখানে কোথাও বিন্দুতে বের করি। আমরা ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি লুপের ব্যাসার্ধ হচ্ছে এ, আর লুপের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর। চলো আমি এই জায়গাটা ছবিটা আঁকছি, দাঁড়াও। কেমন? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ কি? একবার দেখে নে। হ্যাঁ, ঠিক আছে। ধরি কি ধরছি, ধরি তড়িৎবাহী লুপের ব্যাসার্ধ এ, ব্যাসার্ধ সাধারণত আর ধরি, এখানে এ ধরে নিচ্ছি। আসলে আমরা দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে দূরত্বকে ছোট হাতের আর ধরেছিলাম, মনে করে দেখবে কেমন। এরকম তার ছিল, এর থেকে আর দূরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম। দূরত্বটাকে ওখানেও আর ধরেছি, এখানে দূরত্বটাকে আর ধরবো বলেই আমি ব্যাসার্ধটাকে এ ধরলাম, কারণ ব্যাসার্ধটাকে এ ধরলে দূরত্ব অন্য কিছু ধরতে হতো। লুপের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? লুপের মধ্য দিয়ে
প্রবাহ মাত্রা ধরলাম আই, এদিকে তড়িৎ প্রবাহ ঘুরছে। প্রথমে তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ধরে নিচ্ছে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে কারেন্ট যাচ্ছে। দেখো ঘড়ির কাঁটা তো এরকমভাবে ঘোরে, তড়িৎ প্রবাহটা উল্টো দিকে ঘুরছে। আর কেন্দ্র থেকে আর দূরে অক্ষের ওপর এম বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। প্রথমে অক্ষের ওপর বের করছি, কেমন এইটা অক্ষ টেনে দিই, এদিকেও টানতে পারতাম, অক্ষটা তো দুদিকেই, সেন্টার দিয়ে এই রিংটা যদি হয় এদিকেও অক্ষ আছে এদিকেও অক্ষ আছে, তাই না? আমরা একদিকেই আঁকলাম। অক্ষের ওপর কেন্দ্র থেকে, ধরো কেন্দ্রটাও কেন্দ্র থেকে আর দূরে, এই দূরত্বটা হচ্ছে আর, এই জায়গাটা ধরো এম বিন্দু আছে, এখানে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট, বায়ো সাভার্ট সূত্র প্রয়োগ করে। আর ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ মানে এই যে দূরত্বটি, এটা হলো আর, না এই ব্যাসার্ধটিকে আমরা এ ধরেছি, এটা খেয়াল রাখো যেন গুলিয়ে না যায়। এখন এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য বায়ো সাভার্ট সূত্র অনুসারে আমাদের একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ধরতে হবে পরিবাহীর। আমি এই পরিবাহীর উপরে এই জায়গাটায়, লুপের এই জায়গাটা একটি ক্ষুদ্র দৈর্ঘ্য, এই সি বিন্দুতে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিলাম। ধরো এই বিন্দুটার নাম দিলাম সি, ওই দুটো সরলরেখার মাঝের যে পরিবাহীর ক্ষুদ্র অংশ এখানে নিলাম, তার দৈর্ঘ্য কত? ডিএল। আর লুপের যেদিকে সি বিন্দু নিচ্ছি ঠিক তার উল্টো দিকে ডি বিন্দুতে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিলাম, এইটুকুনি অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এখন দেখো ডিএল থেকে এম বিন্দু দূরত্ব আমাদের জানতে হয়। আমরা ডিএল অংশের জন্য কোন একটি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বায়ো সাভার্ট সূত্র থেকে নির্ণয় করতে পারি। তাই আমি ডিএল থেকে এম বিন্দুর দূরত্ব ধরলাম এক্স। বায়ো সাভার্ট সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু আমাদের এই দূরত্বটা প্রয়োজন পড়বে। ডিএল থেকে ওই পরিবাহীর ক্ষুদ্র অংশ থেকে এম বিন্দুর দূরত্ব এক্স ধরে নিলাম। এখন আমরা এই ডিএল অংশটুকুনির জন্য এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত দেখি। ডিএল অংশের জন্য এম বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র হবে সেটি খুব ক্ষুদ্র পরিমাণ, সেটাকে আমরা ডিবি লিখব। লিখছি যে ডিএল সি বিন্দুতে অবস্থিত ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত আসবে? উৎপন্ন চুম্বক ক্ষেত্র ডিবি যদি লিখি, বায়ো সাভার্ট সূত্র থেকে আমরা এটা বের করতে পারবো। কি হবে? ডিবি বলেছিল বায়ো সাভার্ট সূত্র অনুসারে μ0/4 আই ডিএল সাইন কত ডিগ্রি? সাইন থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? আই ডিএল আর এক্স এর মধ্যবর্তী কোণ। আচ্ছা থিটা বসাচ্ছি, থিটা জায়গাটা ফাঁকা থাক। আই ডিএল সাইন থিটা বাই দূরত্ব স্কয়ার, দূরত্বটা হবে দেখো এখানে এক্স। আশা করি বুঝতে পারলাম বায়ো সাভার্ট সূত্র থেকে। হ্যাঁ, এই ফাঁকা অংশটায় কত বসাবো, থিটার মান কত বসাবো। থিটাটা কি ছিল? দীর্ঘ ঋজু পরিবাহী বা বায়ো সাভার্ট সূত্র যখন শিখেছিলাম বলেছিলাম থিটাটা হলো আইডিএল। থিটা কি? আইডিএল ভেক্টর ও কার মধ্যবর্তী কোণ? ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে আইডিএল এর অভিমুখ কোন দিকে হবে জানো? এই বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি এদিকে হবে আইডিএল এর অভিমুখ, তড়িৎ প্রবাহের দিকে স্পর্শক অঙ্কন করলাম। এই আইডিএল এর অভিমুখ আর এক্স এর অভিমুখের মধ্যবর্তী কোণটা কত হবে জানো? 90 ডিগ্রি হয়। কেন? কারণ দেখো আমরা যদি এই দূরত্বটাকে খুব ক্ষুদ্র ধরি, এটা বৃত্তের স্পর্শক হওয়ার জন্য এই দূরত্বটা আর এবং এই রেখাংশের মধ্যবর্তী কোণ, এই ব্যাসার্ধটা যদি খুব ক্ষুদ্র ধরি তখন দেখবে এই আইডিএল এবং এক্স এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়। তাই আমি 90 ডিগ্রি বসালাম। আচ্ছা এটা ডিবি না লিখে ডিবি ড্যাশ লিখলাম। ডিবি লিখতে পারতাম, ডিবি ড্যাশ লিখলাম। ডিবি ড্যাশ মানে কার জন্য? এই ডিএল অংশের জন্য এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্র কত হলো? ডিবি ড্যাশের মান এলো μ0/4 আই ডিএল বাই এক্স স্কয়ার।
আর অভিমুখটা কোন দিকে হয়? এই ডিবি ড্যাশের অভিমুখ। ডিবি ড্যাশের অভিমুখ কোন দিকে হয় জানো? ভেক্টর, যে বায়ো সাভার্ট সূত্রের ভেক্টর রূপ থেকে আমরা জানতে পারি যে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ আইডিএল এবং এই এক্সটা যে তলে আছে তার লম্ব দিকে। এখন আমরা দ্বিমাত্রিক তলে আঁকছি তো বুঝতে দ্বিমাত্রিক তলের সঙ্গে ত্রিমাত্রিক তলের মিল করতে অসুবিধা হবে বুঝতে, তাই কিন্তু তোমরা মনে রাখতে পারো যে এই ডিএল অংশের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র, এখানে যে ডিবি ড্যাশ চুম্বক ক্ষেত্র হচ্ছে সেটা কি হবে জানো? এই এক্স যে অবস্থান ভেক্টর এঁকেছ বা দূরত্বটা এঁকেছ ঠিক এই সরল রেখার উপর লম্ব হবে ডিবি ড্যাশের অভিমুখ। এটা হলো ডিবি ড্যাশের অভিমুখ। এইটুকুনি একটু মনে রাখার চেষ্টা করো যে আমরা বায়ো সাভার্ট সূত্রের ভেক্টর রূপ থেকে বা আইডিএল ক্রস আর থেকে জানতে পারি এক্স এবং আইডিএল যে তলে থাকে তার লম্ব দিকে হয়। এখন আমরা দ্বিমাত্রিক তলে আঁকছি, তাই ডিবি ড্যাশের অভিমুখ এখানে বোঝানো মুশকিল, কিন্তু একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিলে বুঝতে পারবে যে আইডিএল এবং ডিবি ড্যাশের এক্স এর লম্ব দিকেই হবে এটা। তাই আমি এক্স এর সঙ্গে লম্ব এঁকে দিলাম, এটি হলো ডিবি ড্যাশের অভিমুখ। ডিবি ড্যাশটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছ? এই সি বিন্দুতে যে ক্ষুদ্র অংশ নিয়েছি, ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি পরিবাহীর, তার জন্য এই বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। আচ্ছা, এরপরে কি করলাম? এরপরে আমরা কি করছি যেন, আমরা ধরছি যে এক্সটা এই জায়গাটায় অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। এক্সটা কি নিশ্চয়ই আরো একবার বলবো, ডিএল এর জন্য ডিএল এর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর, এই উৎপন্ন কোণটাকে কত ধরলাম? এখানে থিটা। আমরা কি করছি, আমি এম বিন্দুতে এই অক্ষের ওপর লম্ব টানছি। ভালো করে খেয়াল করে দেখো, ডিবি ড্যাশটা এক্স এর ওপর লম্ব, এই যে এক্স অবস্থান ভেক্টরের ওপর লম্ব। আমি কি করছি, এম বিন্দুতে এই পরিবাহীর অক্ষর ওপর বা এই লুপের অক্ষের ওপর একটা লম্ব টেনে দিলাম, এটা যেন এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হয়। কেন? কারণ কি, একটু ভেবে দেখো, আমি ডট ডট করে দেখাই, এইটা তো লম্ব এর ওপর, ফলে এই কোণটা, এই যে ডট ডট দিয়ে যেটা দেখিয়েছি, এই কোণটার মান 90 ডিগ্রি। আবার কোণটার মান 90 ডিগ্রি। আবার দেখো এই নীল রেখাংশটা অর্থাৎ ডিবি ড্যাশের অভিমুখটা এক্স এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে। ফলে আমরা বলতে পারি, দেখো এই যে মাঝখানের কোণের সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি, আবার মাঝখানের কোণের সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ মাঝখানের কোণটার সঙ্গে এপারের বা এপারে যে কোণ যোগ করে 90 ডিগ্রি হবে। ফলে আমরা বলতে পারি এটা যদি থিটা, এটা অবশ্যই করে থিটা, কারণ থিটার সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটার সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হবে? থিটা। তাই আমি ওই কোণটাকে থিটা লিখলাম, কারণ মাঝখানের কোণটা সঙ্গে এই থিটাটা যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে মাঝখানের কোণের সঙ্গে এইটা কত ডিগ্রি, কত যোগ করলে 90 ডিগ্রি হবে? থিটাই যোগ করলে, থিটা ধরা হলো। এবার দেখো আমি কি করছি, এই ডিবি ড্যাশকে উপাংশে বিভাজন করছে। এখন তোমার মনে হতে পারে কেন উপাংশে বিভাজন করব, কেন? একটু গণনাটা করে নি, বুঝতে সুবিধা হবে তোমাদের। ডিবি ড্যাশকে উপাংশে বিভাজন করলে আমরা জানি যে দিকের সঙ্গে থিটা কোণ করে সেই দিকটা হয় কস থিটা, অর্থাৎ এই দিকটা হবে ডিবি ড্যাশ কস থিটা, আর তার লম্ব দিকটা এই দিকটা হবে কত? এই দিকটা হবে ডিবি ড্যাশ সাইন থিটা। এগুলো কিন্তু আমাদের এখানে লিখতে হবে যে ডিবি ড্যাশের অভিমুখ কোন দিকে হয়, এক্স এর সঙ্গে লম্ব। আচ্ছা, এগুলো একটু নাম দিয়ে, এটা পি, দরকার ছিল না, ছেড়ে দাও। তাহলে ডিবি ড্যাশের অভিমুখ কি হলো? ডিবি ড্যাশের অভিমুখ, অভিমুখ বায়ো সাভার্ট সূত্র অনুসারে, বায়ো সাভার্ট সূত্র অনুসারে বা ভেক্টর ক্রস গুণ অনুসারে, দুটোই লিখতে পারে, কোন দিকে হবে? আইডিএল ও এক্স ভেক্টর যে তলে থাকে, তলে থাকে তার লম্ব দিকে। তা আমি এখানে বললাম সেটার জন্য কি মনে রাখবো, যে সুতরাং ডিবি ড্যাশের অভিমুখটা কোন দিকে হচ্ছে? ডিবি ড্যাশের অভিমুখ, অভিমুখ কি হচ্ছে? এক্স এর উপর লম্ব হয়। এই যে এক্স ভেক্টর করেছিলাম না, অবস্থান ভেক্টর, এক্স এর উপর লম্ব হয়। এরপরে কি করলাম, এম বিন্দুতে, এম বিন্দুতে লুপের অক্ষের উপর, অক্ষের উপর ধরো এটা পি, পি এম লম্ব অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো।
চিত্রানুসারে কি বলতে পারি? চিত্রানুসারে বলা যায় যে ও এম সি কোণটায় থিটা হলে, ও এম সি এই কোণটা যদি থিটা হয়, কোন কোণটা থিটা হচ্ছে? পি এম, এটার নাম ধরো এন দিলাম, হলে ওটা তো থিটা ধরে নিচ্ছি, হলে পি এম এন থিটা হয়। বললাম কেন, বোঝা গেল? দেখো, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হয়। এবার আমরা কি করছি? এবার আমরা ডিবি ড্যাশকে দুটি সমকৌণিক উপাংশে বিভাজন করলাম। কেন করছি বলছি। দেখো, উপাংশটা বিভাজন বুঝতে পারলাম তো। ডিবি ড্যাশকে দুটি সমকৌণিক উপাংশে বিভাজন করা হলো। চিত্রে দেখানো হয়েছে, যেটা উপাংশগুলি চিত্রে দেখানো হলো। উপাংশগুলি চিত্রে দেখানো হলো, দেখিয়ে দিলাম চিত্রে। এবার একটু খেয়াল করে দেখো, এবার মজাটা কোথায়। এটা সি বিন্দু ঠিক উল্টো দিকে ডি বিন্দু ছিল, মানে এই লুপের ঠিক সি বিন্দু যেদিকে ছিল সেই ব্যাসের উল্টো দিকে ডি বিন্দু। এটা তো একটি ব্যাস, পুরো সি আর ডি জুড়ে দিলে একটি ব্যাস পাবো, তো তার উল্টো দিকে ডি বিন্দু আছে। ফলে ডি বিন্দু থেকে দেখো এই যে এম বিন্দুর দূরত্ব, সেটাও কত হবে? এক্স। অর্থাৎ এই ডি বিন্দুর জন্য, এই ডি বিন্দুতে অবস্থিত ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান সেই ডিবি ড্যাশ হবে, একই রকম আসবে। তা কেন? μ0/4 আই ডিএল সাইন 90 ডিগ্রি বাই এক্স স্কোয়ার। এক্স তো পাল্টাচ্ছে না, দূরত্ব পাল্টাচ্ছে না। আবার উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ যদি আমরা তখন দেখাই, কি হবে? এক্স এর সঙ্গে লম্ব, মানে এদিকে হবে ডিবি ড্যাশের অভিমুখটা। আর সেই ডিবি ড্যাশকে এই কোণটা থিটা হলে, আমরা এটা থিটা হলে এটা অবশ্যই থিটা। আবার এই যে আগের মতো করে যে লম্ব টেনেছিলাম, এম বিন্দুতে লম্ব টেনে দিয়ে উপাংশে বিভাজন করলে কি আসবে? এই কোণটা থিটা দেখাতে পারি। ফলে এই দিকটা কত আসবে? ডিবি ড্যাশ কস থিটা, আর এই দিকটা কত আসবে? ডিবি ড্যাশ সাইন থিটা। মানে এই সি বিন্দুর জন্য এম বিন্দুতে যেভাবে উপাংশগুলো পেলাম, অনুরূপভাবে ডি বিন্দুতে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এই উপাংশগুলি পাবো একই রকম ভাবে। তাই আমি লিখছি কি, কিরকম বিষয়টি ঘটলো দেখো, মজার বিষয় ঘটে গেছে। কেমন হলো এবার লিখি। অনুরূপভাবে কি পাচ্ছি? অনুরূপভাবে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দুতে ডিএল অংশের জন্য এম বিন্দু ডি বিন্দুতে ডিএল অংশের জন্য, এই ডিএল অংশের জন্য এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের উপাংশগুলি কিভাবে উপাংশে বিভাজন করলাম বললাম না, যেহেতু একটা বলে দিয়েছি কিভাবে করেছি, একটা শিখে গিয়েছি আমরা, তাই আর দ্বিতীয়টা বলার দরকারও হয় না। উপাংশগুলি চিত্রে দেখানো হলো। আমাদের উদ্দেশ্য কিন্তু কি, এই লুপটার মধ্যে দিয়ে প্রবাহের জন্য এম বিন্দুতে উৎপন্ন মোট চুম্বক ক্ষেত্র, তার জন্য আমরা কি করলাম? এটা বের করলাম। সি আর ডি বিন্দু কেন করলাম একটু ভেবে দেখো। এই ডিবি ড্যাশের মান উভয় ক্ষেত্রে সমান। ডিবি ড্যাশের মান কত ছিল? এই যে লেখা আছে, ডিবি ড্যাশের মান μ0/4 আই ডিএল বাই এক্স স্কোয়ার। ফলে এই ডিবি ড্যাশ কস থিটা এবং এই ডিবি ড্যাশ কস থিটা পরস্পরকে কি করবে? প্রশমিত করবে। কেন? দুজনের মান সমান, অভিমুখটা শুধু বিপরীত দিকে প্রশমিত করবে। ফলে আমি যদি বলি এই সি বিন্দুতে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল আর ডি বিন্দুতে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এই এম বিন্দুতে উৎপন্ন মোট চুম্বক ক্ষেত্র কত? দেখো, এম বিন্দুতে উৎপন্ন মোট চুম্বক ক্ষেত্র ডিবি যদি লিখি, সেটা আসবে ডিবি ড্যাশ সাইন থিটা প্লাস ডিবি ড্যাশ সাইন থিটা, তাই না? কারণ কস থিটাগুলি প্রশমিত হলো। তাহলে এই সি বিন্দুর ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল আর ডি বিন্দুতে যে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল আছে,
তার জন্য এম বিন্দুতে চুম্বক ক্ষেত্রে এই দুটো উপাংশ থাকলো, তাই এই দুটো উপাংশ যোগ করলাম। একই রকম ভাবে একটু ভাবো, এইটা যদি এই লুপটা একটু পাশ ভাবে না দেখি এরকম দেখাতাম, আমরা কি নিয়েছিলাম এখানে সি বিন্দুতে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, দাঁড়াও তলার লেখাগুলো একটু মুছে দিই, ডিবি ড্যাশটা থাক, ওটা কাজে লাগবে তো। আচ্ছা, ওটা পাশে লিখে রাখি আপাতত, তোমাদের লিখতে হবে না, তোমাদের খাতায় তো লেখা থাকছে। ডিবি ড্যাশ কত বের করেছিলাম, μ0/4 I dl/x²। আচ্ছা দেখো, সি বিন্দুতে ডিএল নিয়েছিলাম, এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, এখানে ডিএল নিয়েছিলাম ডি বিন্দুতে। এই দুটোর জন্য এখানে কি হলো, ডিবি ড্যাশ সাইন থিটা এবং ডিবি ড্যাশ সাইন থিটা থাকলো, কস থিটাগুলো প্রশমিত করলো। একই রকমভাবে যদি এখানে নিতে লুপের, মানে এই জায়গাটায় আর এই জায়গাটায়, একই রকমভাবে আমরা দেখাতে পারতাম ওই কস থিটাগুলো প্রশমিত করতো, কেবলমাত্র থাকতো কত, সাইন থিটা। ফলে দেখো এই দুটো বিন্দুর জন্য এখানে ফের দুটো ডিবি ড্যাশ সাইন থিটা পেতে, এইভাবে ডিবি ড্যাশ সাইন থিটা পেতেই থাকতো। কতগুলো, এই পরিবাহীর বা এই লুপের উপর যতগুলো বিন্দু পেতে প্রত্যেকের জন্য একটা করে ডিবি ড্যাশ সাইন থিটা এই অক্ষ বরাবর ক্রিয়া করত আর কস থিটাগুলো প্রশমিত করত। ফলে আমি বলতে পারি যে পুরো লুপটার জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত, এই ইন্টিগ্রেশন, এইটা না বলে বা বলতে পারি ডিবি সমান ইন্টিগ্রেশন ডিবি ড্যাশ সাইন থিটা, বা সামেশান না করা যেত, কিন্তু সামেশান না বলে এটা বলা উচিত। ফলে আমি কি বলবো, দেখো এরপরে লিখবো, চিত্রে দেখানো হলো, এরপরে আমরা কি লিখতে পারি, আশা করি বুঝতে পেরেছো যে এটা কেন করছি। এরপরে বলতে পারি যে ডিবি ড্যাশ কস থিটা উপাংশগুলি পরস্পরকে প্রশমিত করে, ফলে সি ও ডি বিন্দুতে অবস্থিত ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত হচ্ছে, এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র, মোট চুম্বক ক্ষেত্র বলতে পারতাম কত হতো, দুটো যোগ করলে, অর্থাৎ ডিবি সমান ডিবি ড্যাশ সাইন থিটা প্লাস ডিবি ড্যাশ সাইন থিটা। অনুরূপভাবে তুমি যেখানে বিন্দু নিতে লিখবো, অনুরূপভাবে পরিবাহীর উপরে যেখানে বিন্দু নিতাম তার বিপরীত বিন্দুর জন্য সাইন কস থিটা উপাংশগুলি পরস্পরকে প্রশমিত করত, কেবলমাত্র সাইন থিটা উপাংশগুলি থাকতো। অনুরূপভাবে লুপের ওপর যে কোনো বিন্দুতে ক্ষুদ্র অংশের জন্য ডিবি ড্যাশ কস থিটা উপাংশটি বিপরীত দিকে অবস্থিত বিন্দুর জন্য প্রশমিত হয়। ফলে তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা চারটে বিন্দু, এইভাবে অসংখ্য বিন্দু নিতাম, বলে এভাবে ডিবি ড্যাশ সাইন থিটা প্লাস ডিবি ড্যাশ সাইন থিটা প্লাস ডিবি ড্যাশ সাইন থিটা এইভাবে যোগ হয়ে যেত তো। তাই আমি লিখছি, ফলে সমগ্র লুপের জন্য এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত, উৎপন্ন চুম্বক ক্ষেত্র এই ডিবি সমান ইন্টিগ্রেশন ডিবি ড্যাশ সাইন থিটা, মানে এই ডিবি ড্যাশ হয়ে যেত তো পরপর, সেটাকে সামেশান না করে ইন্টিগ্রেশন করে দিল, সমগ্র লুপের জন্য এখানে চুম্বক ক্ষেত্র পেয়ে যাব, ডিবি ড্যাশের মান বসাবো শেষে। আচ্ছা এখন দেখো ডিবি ড্যাশের মান কত হচ্ছে বসিয়ে দিয়ে পারে, ডিবি ড্যাশের মান হচ্ছে μ0/4 IdL/x²। আচ্ছা সাইন থিটার মান একটু খেয়াল করো, সাইন থিটা এই চিত্রটা খেয়াল করো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা বা এই নিচের ত্রিভুজটা, আমি ডবল করে লাইন দিই, এই ত্রিভুজটার কথা ভাবো,
এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা বা ওর উল্টো দিকে ত্রিভুজটা যাই ভাবো, ওই ত্রিভুজটা থেকে আমরা সাইন থিটার মান পাবো কিভাবে? দেখো সাইন থিটা মানে কি ছিল, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে থিটার সামনের বাহু লম্ব, লম্বটা কত হচ্ছে, ব্যাসার্ধটা এ আর অতিভুজটা এক্স, তাই না? সামনের বাহু থেকে এই সাইন থিটার মান পেয়ে গেলাম লম্ব বাই অতিভুজ করে। ফলে আমি এখানে বসিয়ে দেবো, কি আসছে দেখো, এ বাই এক্স, সাইন থিটা না বসিয়ে এ বাই এক্স বসালাম। আর থিটার মান তুমি লুপের ওপর যেখানে খুশি বিন্দুটা নাও, ডিএল অংশটা নাও, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু থিটা একই থাকবে। একটু ভেবে দেখবে, থিটার মান সবসময় একই থাকবে। ফলে এটা বসিয়ে দেওয়া যায়। এবার ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ করব সমগ্র লুপের জন্য। কি এলো দেখো, ফলে ডিবি সমান এলো মিউ 0/4 বের হয়ে আসছে, আই বের হয়ে আসছে, এ ব্যাসার্ধ বের হয়ে যাবে, এক্স কিউব বের হয়ে যাবে। এগুলো কিছুই পাল্টাবে না। ডিএলটা যেখানে খুশি নাও, আই পাল্টাবে না, এক্স পাল্টাবে না, এ পাল্টাবে না, যেগুলো পাল্টাবে না বের হয়ে আসছে। ইন্টিগ্রেশন ডিএল থাকবে। আচ্ছা, এই দিকটা ইন্টিগ্রেশন করলে বি আসবে, এই দিকটা ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া উচিত বি। এগুলো কেন বের করলাম, এগুলো এই পরিবাহীর এই লুপের উপর যেখানে খুশি ডিএল অংশ নাও, তার জন্য ওই মানগুলো পরিবর্তিত হবে না। কেন হবে না? কারণ লুপ থেকে এই লুপের এই থেকে এক্স এম বিন্দু দূরত্ব সব ক্ষেত্রে একই হবে। এখন দেখো ইন্টিগ্রেশন ডিএল করার অর্থ কি, এই পুরো লুপটার ডিএল ডিএল বিন্দুগুলো, মানে এই যে লুপটা নিয়েছিলাম, এখানে ডিএল এখানে ডিএল, এই ডিএল গুলো যোগ করলে কি আসবে, এই লুপটির পরিধি আসবে। লুপটির পরিধি কত হবে, 2π a। ফলে ইন্টিগ্রেশন ডিএল এর মান আমরা কত বসাবো, মিউ 0/4π আই এ বাই এক্স কিউব 2π a। যেন তোমরা ভুল করে এটা এল বসিয়ে দিও না, যে ইন্টিগ্রেশন ডিএল মানে কত, এল। এল মানে কি, এই পুরো পরিবাহীটির দৈর্ঘ্য। আর আমরা যেহেতু ব্যাসার্ধটা জানি, তাই ব্যাসার্ধ এ হয়, দৈর্ঘ্যটা 2π a লিখলাম, হলো বি এর মান। এটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। এই হলো অক্ষের ওপর উৎপন্ন চুম্বক ক্ষেত্র। লুপের অক্ষের ওপর উৎপন্ন চুম্বক ক্ষেত্র তাহলে কত এলো, বি এর মান এলো দেখো মিউ 0/4π 2π i স্কোয়ার বাই এক্স কিউব। এইগুলো বলেছি 2π আর 4π কাটবো না, কারণ কি এর আগের ক্লাসেও বলেছিলাম যে আমরা মিউ 0/4π এর মান জানি 10⁻⁻⁷, তাই কাটবো না। ফলে কি হলো দেখো, এটা হলো মিউ 0/4π, এটা 2π i, এটা স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, এক্স কিউবের জায়গায় লিখতে পারি দেখো √r² প্লাস এ স্কোয়ার। কেন, এই যে ত্রিভুজটা থেকে খেয়াল করে দেখো, এটা অতিভুজ ছিল, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তো এ, এই দূরত্বটা ছিল এ, এটা ছিল আর। ফলে কি আসছে দেখো, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস r², মানে এক্স সমান কত, √a² প্লাস r²। এটা কি, লুপের ব্যাসার্ধ, আরটা কি দূরত্ব, এটা বসিয়ে দিলাম হোল কিউব। ফলে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত হলো, মিউ 0/4π 2π i² বাই r² প্লাস a² হোল টু দি পাওয়ার 3/2। এই হলো লুপের অক্ষের ওপর উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান, অক্ষের ওপর যে কোনো বিন্দুতে। যেখানে দেখো প্রত্যেকটা পথ আমরা চিনতে পারছি কিনা, মিউ 0/4π ধ্রুবক, 2π তো জানো, আই তো কারেন্ট কত যাচ্ছে, এটা ব্যাসার্ধ, আরটা দূরত্ব। এখন চুম্বক ক্ষেত্রের মান এলো, আমাদের বের করতে হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কত হবে, তাই না? চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কিভাবে নির্ণয় করব, এই এম বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে তার অভিমুখটা নির্ভর করে কারেন্ট কোন দিকে যাচ্ছে। আমি ক্লাসের শুরুতে বলছিলাম তড়িৎ প্রবাহের অভিমুখ দুদিকে হতে পারে। যেমন আমরা এই ছবিতে তড়িৎ প্রবাহের অভিমুখ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরেছি, আবার ঘড়ির কাঁটার দিকেও হতে পারে। তাই উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ দুটো ক্ষেত্রে কেমন হয় সেটা বোঝার চেষ্টা করব। সেটা আমরা ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম অনুসারে নির্ণয় করতে পারি। কেমন বিষয়টি, আচ্ছা এটা তো চুম্বক ক্ষেত্রের মান মুছে দিলাম।
কেমন দেখো, ওই ছবিটা থাক, বুঝতে সুবিধা হবে। ধরো এই লুপটি ছিল, এই অক্ষের ওপর এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করছিলাম। বলছে আমরা লুপের উপর যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি সেই বিন্দুটা ডান হাত দিয়ে মুঠো মেরে ধরবো। এটা এরমভাবে মুষ্টিবদ্ধ করে ধরবো। এই যে ধরো অক্ষের উপরে এই এম বিন্দুটা এখানে আছে, এরমভাবে মুঠো মেরে ধরবো। এখন এই মুঠো মেরে ধরবো এমনভাবে যাতে বৃদ্ধাঙ্গুলি বাদে বাকি আঙুলগুলো কারেন্টের দিকে ঘোরে। এখন কারেন্ট কোন দিকে যাচ্ছিল দেখো, এইভাবে ঘুরছিল, এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে, এই ছবিটার ক্ষেত্রে এরকম হচ্ছিল তো। ফলে আমরা যদি এইভাবে মুঠো মেরে ধরি, কারেন্ট বোঝাচ্ছে কেমন যাচ্ছে দেখো, এইভাবে মুঠো মেরে ধরা মানে যখন আমি এইভাবে মুঠো মেরে ধরছি কারেন্ট বোঝাচ্ছে এইভাবে যাচ্ছে, কারণ আমার এই আঙুলগুলো খেয়াল করে দেখো এইভাবে ঘুরছে, কারেন্টের দিক অনুসারে ঘুরছে, কিন্তু কারেন্ট যাচ্ছে এইভাবে, ফলে আমাকে এইভাবে মুঠো মেরে ধরতে হবে। ধরলে দেখো এই আঙুলগুলো কারেন্টের দিকে ঘুরছে, এই আঙুলগুলো কারেন্টের দিকে ঘুরলে বৃদ্ধাঙ্গুলিটা চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। ফলে আমি এই জায়গাটায় মুঠো মেরে যদি ধরি দেখো, এই আঙুলগুলো কারেন্টের দিকে ধরলাম, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেটাই হবে চুম্বক ক্ষেত্রের দিক। বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে হচ্ছে, এদিকে, এটাই হবে চুম্বক ক্ষেত্রের দিক। তাই দেখো এখানে ডিভিডের সাইন থিটাগুলো সব এদিকেই ছিল, এই বুড়ো আঙুলের দিকে, যেটা এখানে দেখাচ্ছিল বৃদ্ধাঙ্গুলের দিকে। কিন্তু প্রবাহটা যদি এরকম যেত, এরকম, তখন দেখো আমাকে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্রের ওই মুখ বের করতে গেলে কি করতে হতো, এইভাবে ধরতে হতো। কেন, কারেন্টগুলো দেখো এই যাচ্ছে গিয়ে এই, তাহলে এরমভাবে মুঠো মেরে এইভাবে ধরলে হতো না, এইভাবে ধরলে কারেন্ট উল্টো দিকে অভিমুখ হয়ে যাবে। যেই এইভাবে ধরছি তখন দেখো বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে হচ্ছে, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে হয়। মানে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার দিকে হলে কি হচ্ছে, প্রবাহ, ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হলে, কাঁটার দিকে প্রবাহ হলে কি হয়, চুম্বক ক্ষেত্র কেন্দ্রের দিকে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে চুম্বক ক্ষেত্র বাইরের দিকে। যদি এম বিন্দুটা এদিকে থাকে, আমি বলেছিলাম এম বিন্দু এদিকেও থাকতে পারে, তখন কিন্তু অভিমুখটা আবার উল্টো হবে। দেখো কেন, ধরো এই ক্ষেত্রে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্ট এইভাবে যাচ্ছে, ফলে এর মুঠো মেরে ধরলে কারেন্টের দিক অনুসারে এই যে এইভাবে ধরতে হবে, কারেন্ট এইভাবে যাচ্ছে, এইভাবে ধরলে দেখো ওই দিকে হচ্ছে, কেন্দ্রের দিকে হচ্ছে, তখন মানে বাঁ দিক ডান দিকে আবার পাল্টে যায়। একদিক মনে রাখবে আর একদিক চলে আসবে, এই দিকটা মনে রাখো, এদিকে যেদিকে হবে এদিকে ঠিক তার বিন্দুটা যদি এদিকে থাকে তার উল্টো দিকে হবে। এই হলো বৃত্তাকার লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র। মূল রাশিমালা, অক্ষের ওপর রাশিমালা বের করলাম, আমাদের কেন্দ্রেও বের করতে হবে যে এই জায়গাটায় কত চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। আরও কয়েকটি বিশেষ ক্ষেত্র করতে হবে, সেটা আমরা পরের ক্লাসে শিখব। পরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে।